নবান্ন থেকে যে সরকারটা চলছে আদতে সেটা কি চোরেদের সরকার চলছে? তারা দু হাত ভরে নির্বাচনী প্রচারে গিয়ে চিৎকার করে বলছে আমরা মানুষের জন্য উন্নয়ন করেছি, আগামী ৩০০ বছরের উন্নয়নে ভরিয়ে দিয়েছি, মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে ভাতা ভিক্ষায় ভরিয়ে রেখেছি। কিন্তু এইসব দাবির পিছনে আসলে অপার লুট রয়েছে, এবং সেই লুট, সেই চুরি, সেই ডাকাতি তারা আড়াল করতে, তারা চাপা দিতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে। সেটা আজকে আবারও নতুন করে প্রমাণিত হয়ে গেল। আজকে নবান্ন প্রশাসন এমন একটা সিদ্ধান্ত নিল, সেই সিদ্ধান্তের পর এই প্রশ্ন নতুন করে উঠতে শুরু করে দিল। এবং প্রশ্নটা এটাও উঠছে যে মমতা প্রশাসনের এত ভয়টা কিসে? তারা যদি সত্যিই মানুষের জন্য কাজ করে থাকে, মানুষের জন্য উন্নয়ন করে থাকে, তাহলে এত কিছু চাপা দেওয়ার কিসের চেষ্টা চলছে? নাকি এই সরকারটা যেদিনকে যাবে সেই দিনকে একটা জিনিসই প্রমাণিত হবে, এরা যতদিন ক্ষমতায় ছিল মানুষের উন্নয়নের নামে বিগ জিরো, আর আসলে চুরি, ডাকাতি, লুটপাট চলেছে। কেন বলছি এই প্রশ্নটা, তার সমস্তটা ব্যাখ্যা করব। শেষ অবধি শুনুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আজকে একটি খবর সামনে এসছে, এবং সেই খবরের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই প্রশ্ন উঠে গেছে। কোন খবর? সেই খবরটা হচ্ছে এইটা: মুকুল কৃষ্ণের পর ফের পিএসসি চেয়ারম্যানের পদে দলবদলু, সুমনই হতে চলেছেন পরবর্তী মুখ। যে খবরটা শোনা যাচ্ছে যে কৃষ্ণ কল্যাণী, যিনি এতদিন ছদ্ম বিজেপি সেজেছিলেন বিধানসভার অভ্যন্তরে, এবং আমাদের বিধানসভার স্পিকার, যিনি চোখে দেখতে পান না, কানে শুনতে পান না, যার মাথাও কাজ করে না, এবং সেই জন্য তিনি বলেন আমি তো কিছু বুঝতে পারছি না, তো সেই স্পিকার এই কৃষ্ণ কল্যাণীদের মনে করেন তারা বিধানসভার মধ্যে বিজেপি হয়ে আছে। কেননা মালকিন, যার পায়ে ধরে, যার দয়াতে ওই স্পিকারের চেয়ারটা তিনি পেয়েছেন, তার বাইরে যাওয়ার তার ক্ষমতা নেই। সংবিধান চুলোই যাক, জলাঞ্জলি দাগ, এই স্পিকারের পদটা যে কতখানি সম্মানের পদ সেসব ভাসিয়ে দেওয়া যাক। তৃণমূলের কালচারে তো এই সম্মান, আদর্শ, নীতি, এই শব্দগুলো নেই। সেখানে একটাই কালচার চলে, সেটা হচ্ছে নির্লজ্জ, চটিচাটা দলদাস। আর সেটা বোধহয় স্পিকার আবারও বারবার দেখিয়ে দেন, বারবার দেখিয়ে এসেছেন, এবারও তার অন্যথা হয়নি। যে কৃষ্ণ কল্যাণীকে বদল করে একদম বিজেপি থেকে তৃণমূলে যোগদান করানো হয়, তৃণমূলের মিটিংয়ে বসে থাকেন তারা পাশাপাশি, সেই কৃষ্ণ কল্যাণীকে বিধানসভার মধ্যে চিনতে পারতেন না স্পিকার, যে তিনি তৃণমূল হয়ে গেছেন। তখন তার মনে হতো হ্যাঁ হ্যাঁ বিজেপি আছে, তো মালকিন বলে দিয়েছে মানে বিজেপি আছে। তো সেই কৃষ্ণ কল্যাণীকে এবার রায়গঞ্জের টিকিট দিয়েছে। এখন টিকিট দেওয়ার ফলে, লোকসভার টিকিট দেওয়ার ফলে যেটা মুশকিল হয়ে গেছে, তাকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হবে, পিএসসি চেয়ারম্যান থেকেও ইস্তফা দিতে হবে, কেননা এইসব পদে থেকে তিনি করতে পারবেন না। তিনি যদি সত্যি সত্যিই বিধায়কটা তৃণমূল কংগ্রেসের হতেন, তাকে কিন্তু বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হতো না, তিনি কিন্তু সেই পদে থেকেই করতেন। কিন্তু না, সেই সব তো নিয়ম নীতি হয়নি, তাই এতদিন বিধায়কের যে জায়গাটা ছিল সেটা তাকে ছাড়তে হয়েছে, আর পিএসসি চেয়ারম্যানটাও তাকে ছাড়তে হয়েছে। তাই সেই জায়গায় আরেকজনকে চাই, যিনি মুখ বন্ধ করে থাকবেন, যিনি চোখ বুজে থাকবেন, এবং যা সরকার পাঠাবে সেইটাকে সই করে দেবেন। আর সেই জায়গায় আর একটা দল বদলুকে নিয়ে আসা হচ্ছে, যিনি যিনি বাইরে হচ্ছেন তৃণমূল নেতা, তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে লোকসভা নির্বাচনে দাপিয়ে প্রচার করছেন আলিপুরদুয়ারে, আর বিধানসভার অভ্যন্তরে যাকে ওই স্পিকার, যিনি মালকিনের আদেশ ছাড়া এক পাও চলেন না, সংবিধান মানেন না, যিনি যিনি কোনো রকমের সম্মানের ধার ধারেন না, তিনি সেই সুমন কাঞ্জিলাল, তাকে এখনও মনে করেন বিজেপি বিধায়ক। আর তার কথা এবার পিএসসি চেয়ারম্যান হিসেবে উঠে আসছে। বেশ, এই পিএসসি চেয়ারম্যানের কালচার তো আমরা তৃণমূল কংগ্রেসের আমলে বারবার দেখেছি। তাহলে এরা যে চুরি করছে, ডাকাতি করছে, বাটপাড়ি করছে, বাংলার মানুষকে লুটছে উন্নয়নের নামে, আসলে বাংলার মানুষকে ভাঁওতাবাজি করছে, এই কথা আজকে নতুন করে কেন উঠলো? সেটা যদি করতে হয় একটু হিস্ট্রিটা ঘাঁটতে হবে। একটু একটু দেখি না, যবে থেকে চুরির কথাগুলো উঠছে, এই সরকার 2011-তে যখন এসছিল, এখন দেখা যাচ্ছে বিভিন্ন রকম যে তদন্ত চলছে সেখান থেকেই যে মোটামুটি তারপর থেকেই চুরি চামারি শুরু হয়েছিল, এবং 2014-র পর থেকে সেটা প্রকট হয়ে গিয়েছিল। ফলে 2016 সালের যে বিধানসভা ছিল, সেই বিধানসভা থেকেই কিন্তু চুরি চামারিটাকে ঢাকা দেওয়ার অত্যন্ত দরকার হয়ে পড়েছিল।
তাই 2016 সাল থেকে একটু আপনাদের হিস্ট্রিটা দেখাচ্ছি। 2016 সালে যখন তৃণমূল কংগ্রেস জিতলো এবং বাম কংগ্রেস জোট সেখানে বিরোধী হলো, সেখানে পিএসসি চেয়ারম্যান করা হলো কাকে? মানস ভূঁইয়াকে। কোন মানস ভূঁইয়া? যে মানস ভূঁইয়াকে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস লোকসভার টিকিট দিয়েছে, রাজ্যসভার সাংসদ করেছিল, এমনকি তারপর বিধানসভা নির্বাচনে লড়িয়ে তৃণমূল কংগ্রেসের টিকিটে সবং থেকে জিতিয়ে এনে এখন রাজ্যের মন্ত্রী করেছে। এই মানস ভূঁইয়াকে পিএসসি চেয়ারম্যান করে রেখে দেওয়া হয়েছিল। অর্থাৎ সেম স্টোরি, বিধানসভার বাইরে তৃণমূলের নেতা আর বিধানসভার অভ্যন্তরে ওই স্পিকার বিমান ব্যানার্জি, তিনি কিচ্ছু দেখতে পান না, কিচ্ছু বুঝতে পারেন না, কিচ্ছু শুনতে পান না, মানস ভূঁইয়া হয়ে রয়েছেন। তারপর মানস ভূঁইয়া যখন রাজ্যসভার সাংসদ হয়ে চলে গেলেন, সেই জায়গা খালি হলো। তার জায়গায় কে এলেন? আর একজন দলবদলু নেতা, শঙ্কর সিংহ। যে শঙ্কর সিংহ কংগ্রেসের টিকিটে জিতেছিলেন, কিন্তু তারপর তাকেও বিমান ব্যানার্জি আর চিনতে পারলেন না। তিনি হয়ে রইলেন বিধানসভার অভ্যন্তরে কংগ্রেসের বিধায়ক, আর সেই জন্য পিএসসি কমিটির চেয়ারম্যান, আর তারপরে বিধানসভার বাইরে গেলেই তৃণমূলের নেতা, এমনকি তৃণমূলের টিকিটে লড়ে হেরেওছেন। এই তো গেল 2016 থেকে 2021। 2021 থেকে এখনও অবধি কারা কারা পিএসসি চেয়ারম্যান পেয়েছেন? প্রথমেই দায়িত্ব দেওয়া হলো মুকুল রায়কে। পরবর্তীকালে যখন মুকুল রায়কে চেপে ধরেছে বিজেপি যে তার বিধায়ক পদটা বোধহয় খারিজ হয়ে যাবে, সেরকম জায়গা চলে গেছে, মুকুল রায় কিন্তু ল্যাজ গুটিয়ে পালালেন। তিনি নিজে থেকেই পিএসসি চেয়ারম্যানটা ছেড়ে দিলেন। কিন্তু পিএসসি চেয়ারম্যানটা তিনি হয়েছিলেন যখন তৃণমূল ভবনে গিয়ে তাকে তৃণমূলের নেতারা জড়িয়ে ধরে উত্তরীয় পড়িয়ে জয়েন করিয়েছিলেন। তারপর মুকুল রায়ের পর দায়িত্ব পেলেন কৃষ্ণ কল্যাণী। সেই কৃষ্ণ কল্যাণী যিনি রায়গঞ্জের বিধায়ক, আবারও দলবদল করে তৃণমূলে যাওয়ার পর মুকুল রায়ের জায়গায় কৃষ্ণ কল্যাণীকে নিয়ে আসা হলো। আর এখন নাকি কৃষ্ণ কল্যাণী সরে গিয়ে সেই জায়গায় আসছেন আলিপুর দুয়ারের যিনি দলবদলু বিধায়ক, সেই সুমন কাঞ্জিলাল। এখন আবারও বলছি যে এই ইতিহাস তৃণমূল কংগ্রেস বারবার রিপিট করছে। যারা দলবদল করছে সেটা কিসের প্রলোভনে করছে জানি না, মুখে তো বলেন উন্নয়নের জোয়ারে তারা ভেসে যাচ্ছেন, অথচ পিছনে অনেক কথা শোনা যায়। কারুর ক্ষেত্রে শোনা যায় যে সিআইডি বা পুলিশের চাপ, কারুর ক্ষেত্রে পদপ্রাপ্তি, অনেক কিছু ফ্যাক্টর নাকি শোনা যায়। যাই হোক, তারা সেটা করেন, কিন্তু এরা এতখানি নির্লজ্জ যে এই যে দলত্যাগটা করছেন, তার আগে এরা সামান্য পদত্যাগটা করতে পারেন না। আপনাদের যদি মনে হয় বিজেপি করাটা ভুল বা যে দলের টিকিটে জিতেছেন সেই দলটা করা ভুল, পদত্যাগ করুন বিধায়ক হিসেবে, উপনির্বাচন হন, উপনির্বাচনে তৃণমূলের টিকিট নিয়ে সেখান থেকে জিতে আসুন। যখনই পরবর্তীকালে দেখা গেছে এদের বেশিরভাগই কিন্তু হেরেছে। শঙ্কর সিংহ যখন নির্বাচনে লড়লেন, হেরে গোহারা হয়ে গেলেন। আসলে এরা খুব ভালো করে জানেন যে এই বিজেপির হাওয়ায় জিতে গেছি, কিন্তু এরপর আমরা যে অনৈতিক কাজটা করেছি, এরপর মানুষ আমাদের ভোট কেন অন্য কিছু দেবে। তো যাই হোক, বারবার যে এই ঘটনা ঘটছে, এর পিছনে কারণটা কি? এর পিছনে কারণ একটাই। দেখুন, আমাদের গণতন্ত্রে বারবারই বলা হয় যে গণতন্ত্রের প্রধান স্তম্ভের নাম হচ্ছে কিন্তু বিরোধী। একটা গণতন্ত্রের বিরোধী যতখানি শক্তিশালী হয়, সেই গণতন্ত্র ততখানি শক্তিশালী হয়। সেই জন্য সব জায়গাতেই, সে কেন্দ্রের ক্ষেত্রেই হোক এবং বিভিন্ন রাজ্যের ক্ষেত্রেই হোক, সরকার যারা চালাচ্ছেন, সরকারের থেকে তারা খরচ করবেন, বিভিন্ন খাতে খরচ করবেন, মানুষের উন্নয়নের জন্য টাকা দেবেন, কিন্তু সেই টাকাটা সত্যি সত্যিই রাজ্যবাসীর জন্য বা দেশবাসীর জন্য যে খরচ হয়েছে, এই জায়গাটা কে স্যাটিসফাই করবে, কে চেক করবে? সেই জায়গাটাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই পিএসি, অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটি। রাজ্য সরকার, তার বিভিন্ন মন্ত্রক রয়েছে, বিভিন্ন দপ্তর রয়েছে এবং তারা বিভিন্ন খাতে খরচ করে। এই পিএসসির যিনি চেয়ারম্যান হয়ে বসে থাকেন বা এই পিএসসির যে সামগ্রিক কমিটি হয়, তারা কিন্তু বসে বসে চেক করে যে এই টাকাগুলো সত্যি সত্যিই খরচ হয়েছে কিনা, যার খরচ হয়ে যার কাছে যাওয়ার কথা তারা পেয়েছেন কিনা, নাকি মাঝখান থেকে কেউ এই টাকাটা নয়ছয় করে নিয়েছে। এবং সেই জায়গা থেকে সিএজির যে রিপোর্ট, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন প্রবলেম হচ্ছে, প্রত্যেকবার তৃণমূল কংগ্রেস 2016 থেকে যাদেরকে দায়িত্ব দিয়ে রেখেছেন, সেই মানস ভূঁইয়া, শঙ্কর সিংহ, মুকুল রায়, কৃষ্ণ কল্যাণী, এমনকি সুমন কাঞ্জিলাল যিনি নাকি ভবিষ্যতের পিএসসি চেয়ারম্যান হতে চলেছেন, এরা প্রত্যেকেই দল বদলু। অর্থাৎ বিধানসভার স্পিকার না হয় দেখতে পান না, কিন্তু গোটা বাংলা কেন গোটা ভারতবর্ষ জানে এরা সবাই তৃণমূল হয়ে গেছে, তাদেরকে পিএসসি চেয়ারম্যান করে রেখে দেওয়া হয়েছে। অর্থাৎ যে খরচের খতিয়ানটা আসবে, এরা কিচ্ছু চেক করবেন না, এরা শুধু সইটা করে দিয়ে চলে যাবেন। এখন এই ধান্দা যদি না থাকে, তাহলে সত্যি সত্যিই কেন কোনো বিরোধীকে সেই জায়গাটা দেওয়া হলো না? পিএসসি চেয়ারম্যান হিসেবে বিজেপি যাদের নাম পাঠিয়েছিল, কেন তাদের একজনকেও দায়িত্ব দেওয়া হলো না? এমনকি বামফ্রন্ট কংগ্রেস জোট যারা বিরোধী ছিল 2016-তে, তারা যাদের নাম পাঠিয়েছিল, তাদের কাউকেও কেন পিএসসি চেয়ারম্যান পোস্টে বসতে দেওয়া হলো না? অন্যদিকে নরেন্দ্র মোদী সরকারকে দেখুন,
কাকে পিএসসি চেয়ারম্যান দিয়েছে? যিনি বিরোধী দলনেতা, সেই অধীর রঞ্জন চৌধুরী। অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার গোটা দেশের জন্য খরচ করছে, কিন্তু তার মধ্যে কোথাও কোনো গাফিলতি আছে কি না সেটা কে সার্টিফাই করছেন, সে কে খুঁজে দেখছেন? তিনি হচ্ছেন প্রধান বিরোধী দলনেতা। এখন প্রধান বিরোধী দলনেতাই যদি স্যাটিসফাই না হন, তাহলেই সেখানে উঠবে যেখানে দুর্নীতি রয়েছে। আর তিনি যদি স্যাটিসফাই হন, তাহলে সত্যিই এটা সরকার দেশবাসীর জন্য বা রাজ্যবাসীর জন্য খরচ করছে, এটা সাধারণ মানুষের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তৃণমূল সরকার কেন ভয় পাচ্ছে যে একজন প্রপার বিরোধীকে দিয়ে এই জায়গাটা চেক করাতে? আজকে যদি শুভেন্দু অধিকারীর মতো কেউ দায়িত্ব পান পিএসসি চেয়ারম্যান হওয়ার, তাহলে কি এই সরকার আসলে উন্নয়নের নামে যে বাংলাকে লুট করছে সেটা কি প্রমাণিত হয়ে যাবে? সেই জন্য কি তাদেরকে দিতে ভয় পান? সেই জন্য এইসব ছদ্ম যারা বিরোধী রয়েছেন, সেই ছদ্ম বিরোধীদের পিএসসি চেয়ারম্যান পোস্টে বসাতে হয়, যাতে এই সরকার যা চুরি করেছে, যা দুর্নীতি করেছে, কোনো কিচ্ছু সামনে আসবে না, কোনো অডিটেড রিপোর্ট হবে না। হ্যাঁ, সব ঠিক আছে, সব ঠিক আছে। কেননা তৃণমূল কংগ্রেস করছে, যারা গর্ব করে বলে আমাদের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তাহলে সেই দলে থেকে, সেই দলটা করে এদের হিম্মত হবে যে মমতা ব্যানার্জি সরকার, তোমরা ভুল করেছো, তোমরা অন্যায় করেছো, এই জায়গাটা সঠিক খাতে খরচ হয়নি সেই কথা বলার। ফলে প্রতিবারই এই পিএসসি চেয়ারম্যান পদে এই ধরনের যখন দলবদলুদের বসানো হয়, তখন মনের মধ্যে একটাই প্রশ্ন জাগে, তাহলে এই সরকারটা কি অপরিসীম দুর্নীতি করছে? এবং সেই জন্য এই পিএসসি চেয়ারম্যান যেখানে বেসিক জায়গাটা ধরা পড়বে, রাজ্যবাসী জানতে পেরে যাবে এবং সরকারের প্রতি মনোভাব পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে যে আমাদের উন্নয়নের জন্য যে টাকাটা আসছে, রাজ্যবাসীর যে জন্য যে টাকাটা আসছে, সেই টাকাটা আদতে খরচ হচ্ছে না, সেই টাকাটা চলে যাচ্ছে। সেই জন্য এই ধরনের লোকগুলোকে বসিয়ে সেটাকে ধামা চাপা দেওয়ার মরিয়া প্রচেষ্টা চলছে। কিন্তু সত্য কি এই ধরনের চাপা থাকে? সত্য তো সামনে আসবেই একদিন, এবং যদি সেদিনকে সামনে আসে, যেদিনকে এরা ক্ষমতা থেকে যাবে, তাহলে কি অপরিসীম দুর্নীতিটাই শুধু সামনে আসবে? সেটা যাতে না আসতে পারে এই মুহূর্তে, সেই জন্যই কি এদেরকে বসিয়ে রাখা হচ্ছে? যদি এই সরকারটা যা খুশি এদের বিরুদ্ধে অভিযোগ থাকুক, সৎ পথে খরচ করে থাকুক, সেটা মানস ভূঁইয়াই চেক করুক আর সুমন কাঞ্জিলালই চেক করুক, কি এসে যায়? তার জায়গায় শুভেন্দু অধিকারীই চেক করুক, বা বিজেপির কোনো দাপুটে বিধায়ক যিনি এগুলো বোঝেন, অশোক লাহিড়ী রয়েছেন সেখানে, বিখ্যাত তিনি অর্থনীতিবিদ, তিনি চেক করুন। যদি সঠিক খাতে খরচ হয়ে যায়, তাহলে তো কোথাও কোনো গণ্ডগোল থাকার কথা নেই। কিন্তু তাদেরকে কেন সেটা চেক করতে দেওয়া হচ্ছে না? কোন সত্য লুকোনোর চেষ্টা করা হচ্ছে, সেই প্রশ্ন তো উঠে যাচ্ছে। তাহলে কি এটাই স্পষ্ট যে এই সরকারের সত্যিকারের পাবলিক অ্যাকাউন্টস কমিটির হিসেব যেদিনকে সামনে আসবে, সেদিনকে শুধু দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি থাকবে? না যদি থাকে, তাহলে কেন এদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে? সেই জবাবটা দিতে পারবে তৃণমূল কংগ্রেসের নেতারা? সেই জবাবটা দিতে পারবে মমতা প্রশাসন? কেন এইসব ছদ্ম বিরোধীকে বারবার বারবার দায়িত্ব দেওয়া হচ্ছে? কেন একজনও প্রপার বিরোধীকে একবারও পিএসসিটা চেক করতে দেওয়া হচ্ছে না? কে দেবে এর উত্তর? কোন ভয়, কোন আতঙ্ক গ্রাস করেছে মমতা প্রশাসনকে, যার জন্য এত মরিয়াভাবে এদেরকে বসিয়ে একটা সই করিয়ে নেওয়া হচ্ছে যে দেখো পাবলিক অ্যাকাউন্টস কমিটির সই তো হয়ে গেছে, সুতরাং আমরা ঠিক আছি। কিন্তু ঠিক যে নেই, তাতে এই যে লোকগুলোর চয়ন হয়েছে, সেই জায়গা থেকেই তো স্পষ্ট হয়ে যাচ্ছে। কি বলবেন মমতা প্রশাসনের এই এই নীতি নিয়ে? কি বলবেন মমতা প্রশাসনের এই সামগ্রিক প্রক্রিয়া নিয়ে? সত্যিই কি প্রশাসনটা সৎ? সত্যিই কি প্রশাসনটা সৎ এবং সেই জন্য এদেরকে বসালেও কোনো অসুবিধা নেই? নাকি এই প্রশাসনটা আপদা মস্তক অসৎ, এবং সত্যিকারের কেউ যদি চেক করে শুধু দুর্নীতি বেরোবে, সেই ভয়ে থেকেই এরা এদেরকে দিয়ে জোর করে দলবদল করিয়ে, সেই দলবদলুদের দিয়ে শুধু সইটা করিয়ে নিয়ে বাঁচিয়ে রাখছে? পশ্চিমবঙ্গের ইতিহাসে সবথেকে বড় দুর্নীতি এই 2016 থেকে 2024-এর যে সরকারটা চলেছে তারা করেছে, এবং সেই দুর্নীতি লুকোবার জন্যই এদেরকে সামনে রাখা হচ্ছে শিখণ্ডী হিসেবে। কি মনে হয় আপনাদের? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।